অনেকক্ষণ হয়ে যাওয়ার পর উৎস থেকে কোনো উত্তর না পেয়ে রূপকথা তার দিকে তাকালো। তাকে ভীষণভাবে হতাশ হলো। কারণ উৎস ঘুমিয়ে পড়ছে। উৎসের ঘুমন্ত মুখটা দেখে রূপকথার রাগ হওয়ার পরিবর্তে মায়া হলো। বলল, কালকে ক্লান্ত ছিল হয়তো, তাই ঘুমিয়ে পড়েছে। এরপর কিছুক্ষণ উৎসের দিকে চুপচাপ তাকিয়ে থেকে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। উৎসুকে নিয়ে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে রূপকথা ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় আয়েশা বেগম আর ফারুক সাহেব চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার আগে রূপকথাকে অনেকগুলো উপদেশ দিয়ে গেলেন। ফারুক সাহেব সব উপদেশ মনোযোগ সহকারে শুনল। তাদের আশ্বস্ত করে বলল, মাত্র 2 দিনের তো ব্যাপার, এত চিন্তা করছেন কেন? আপনারা নিশ্চিন্তে যান, এত টেনশন করতে হবে না। আয়েশা বেগম বলল, তুমি রান্না জানো না, এটাই বড় টেনশন। রূপকথা মন খারাপ করে বলল, এবার শিখে নেব। ফারুক সাহেব উৎসকে বলল, সার্ভেন্টরা সবাই ছুটিতে, মনে রাখবে বাসায় শুধু তুমি আর রূপকথা আছো, তাই খবরদার ওকে রেখে ভুলেও বাইরে কোথাও যাবে না। উৎস বলে, ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। ড্রাইভার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরপর দুজন বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। তারা যেতে রূপকথা মেন দরজা লাগিয়ে লিভিং রুমে বসে বলল, পুরো বাসায় কেমন খালি খালি লাগছে। উৎস তার পাশে বসে বলল, তা তো লাগছে। রূপকথা বলল, ধুর, ভালো লাগছে না, একা একা কী করবো বুঝতে পারছি না। উৎস বলে, কী করবো মানে? পড়তে বসো, পড়ালেখাতে একদম লাটে তুলে দিয়েছো। রূপকথা ভুরু কুচকে বলে, এতক্ষণ কি পড়তে বসবো? উৎস বলল, তাহলে কি করবে? রূপকথা উঠে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরল। রান্না করব। উৎস তড়িৎ গতিতে উঠে পেছন থেকে রূপকথার হাত টেনে ধরল, বলল, কোনো দরকার নেই। রূপকথা বলল, আরে দরকার আছে, আমাকে রান্না শিখতে হবে। উৎস বলল, কোথাও পুড়ে টুড়ে গেলে তখন কী হবে? রূপকথা বলল, আরে সমস্যা নেই, রান্না শিখতে গেলে তো এমন একটু একটু পুড়বে। উৎস বলল, তার মানে কি? তুমি কি ঠিক করে নিয়েছো রিঙ্কিকে বিয়েতে পোড়া হাত নিয়ে যাবে? রূপকথা বলল, আরে কিচ্ছু হবে না আমার, আপনি আগের থেকে এত শিওর হয়ে যাচ্ছেন কেন আমার হাত পুড়বে? উৎস বলল, বিশ্বাস আছে। রূপকথা রাগ হওয়ার ভান করে বলল, ছাড়েন তাড়াতাড়ি, বাবুর আব্বু তরকারি পুড়ে যাচ্ছে। রূপকথার এমন শুনে উৎস অটোমেটিক তার হাত ছেড়ে দিল। কি বললো এই মেয়ে, মাথা ঠিক আছে নাকি শীতে পাগল হয়ে গেছে? উৎস হাত চাটতে রূপকথা কিচেনে চলে গেল। যেতে যেতে বলল, একটু মজা করলাম, বাইরে কী খাবেন, কী রান্না করব? উৎস বলল, যা মনে চায় তাই। রূপকথা বলল, ওকে। রূপকথা কিচেনে গিয়ে কোথায় গিয়েছে সবটা ভালো করে দেখে নিল একবার। এরপর উৎসকে ডেকে বলল, আমাকে ফোনটা এনে দিন। উৎস জিজ্ঞাসা করলো, কোথায় রেখেছে? রূপকথা বলল, রুমে আছে, আমি তো সকাল থেকে এখনো ধরিনি। উৎস বলল, আচ্ছা আনবো, কিন্তু তার আগে বলো তুমি এখন ফোন দিয়ে কী করবে? রূপকথা বলল, কী করবো মানে? ইউটিউব দেখে রান্না করব। উৎস বলে, কী রান্না করবে? রূপকথা হাসি মুখে বলল, বিরিয়ানি। উৎস রূপকথার এক হাত নিজের হাতের মুঠোয় এনে অনুরোধ শুরু বলে, বাদ দাও প্লিজ। রূপকথা বলে, কেন বাদ দিব? উৎস বলল, তার থেকে ভালো তুমি কি কি খাবে বলো, আমি অনলাইনে অর্ডার করছি। রূপকথা বলল, না না, আজকে আপনাকে আমার রান্না করা খাবার খেতে হবে। উৎস বলল, অন্যদিন খাবো, প্রমিস। রূপকথা বলল, না আজকেই। উৎস বলল, কিছু হয়ে গেলে তখন কি করবে? রূপকথা বলল, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকুন। উৎস আবার মুখ গম্ভীর করে ধমক দিয়ে বলল, সবসময় জেদ ভালো না। আমার একটা কথা শোনো না তুমি, সবসময় নিজের কথা উঁচুতে রাখো। রূপকথা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়েছে। উৎস তার হাত ছেড়ে দিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, সোজা রুমে যাবে। উৎস হাত ছাড়তে রূপকথা রুমে চলে গেল। উৎস সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আল্লাহ, কি দিলা এটা? এত ঘাটতারা মানুষে কিভাবে হয়? অন্যদিকে রূপকথা মন খারাপ করে রুমে এসে গায়ে কমফোর্ট জড়িয়ে শুয়ে পড়ল। এরপর নিজে নিজে বলল, লোকটা সব সময় আমার সঙ্গে এমন করে, ধুর, আর কথাই বলবো না। একটু পর উৎস রুমে এসে দেখে রূপকথা নাক মুখ ঢেকে কমফোর্টটা জড়িয়ে শুয়ে আছে। উৎসে গিয়ে রূপকথার পাশে বসলো, বলল, কেন শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়ে বকা খাও? রূপকথা কোনো সাড়া নেই। উৎস বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, ওঠো। উৎস অনেকক্ষণ অপেক্ষা করে যখন রূপকথার কোনো সাড়া শব্দ পেল না, তখন কম্ফোর্টটা এক সাইডে উঠে সেও রূপকথার সঙ্গে লেগে শুয়ে পড়ল। রূপকথার পেছন থেকে জড়িয়ে ধরে উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে বলল, সরি সরি সরি। রূপকথা তাকে নিজে থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও সরাতে পারল না। রূপকথা ব্যর্থ চেষ্টা দেখে উৎস বলল, আমি নিজ থেকে না সরালে তোমার সাধ্য নেই আমাকে সরানোর। রূপকথা কিছুই বলল না। উৎস রূপকথার উপর দিয়ে
তার অন্য পাশে চলে গেল। মুহূর্তের ব্যবধানে উৎস নিজের সামনে দেখে কিছুটা চমকালো রূপকথা। বলল, বানরের মতো এত লাফালাফি করছেন কেন? উৎস বলল, সরি। রূপকথা বলল, নাটক না করে সরুন সামনে থেকে। উৎস বলল, নাটক না, সত্যি আই এম সরি। রূপকথা কিছু বলল না, উল্টো রাগ দেখে অন্যদিকে ঘুরে যেতে চাইল, তবে পারল না। উৎস বাধা দিল। এত রূপকথা তেজ দেখে বলল, অশান্তি লাগছে, ছাড়ুন আমাকে। এই কথার ভিতরে উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর তার বক্ষে মুখ গুজে বলল, শুধু শুধু রাগ করছো। রূপকথা উৎসকে নিজের থেকে সরাতে চেয়ে বলল, কিসের রাগ? কোনো রাগ নেই আমার। উৎস বলল, তাহলে মুখটা এমন করে রেখেছো কেন? রূপকথা হলো, কেমন করে রেখেছি? উৎস বলল, আমার মতো কেমন গম্ভীর করে রেখেছো? রূপকথা বলল, নিজে অমন থাকলে দোষ নেই, শুধু আমি থাকলে দোষ। উৎস বলল, আচ্ছা? রূপকথা বলল, কি আচ্ছা? মেজাজটাই খারাপ করে দিলেন, আর জীবনেও রান্না করবো না। উৎস বলল, আচ্ছা? রূপকথা বলল, আর একবার আচ্ছা বলে ঠোঁট সেলাই করে দিব। উৎস কিছু বলল না। রূপকথা বলল, আমার সব কিছুতে শুধু ধমক আর ধমক আর ধমক। উৎস রূপকথার বুক থেকে মুখ তুলে গম্ভীর মুখে জিজ্ঞাসা করো, এতে কি তুমি বিরক্ত বোধ করো? রূপকথা বলল, তো করবো না। উৎস আর কিছু বলল না, চুপচাপ রূপকথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। উৎসের এমন আচরণ দেখে রূপকথা বুঝতে পারল না উৎস রেগে গেল নাকি এইভাবে চলে গেল। উৎস নিজেদের রুমে থেকে বেরিয়ে স্টাডি রুমে চলে গেল। একটু পরে তার ভিডিও কনফারেন্সে একটা মিটিং আছে, বেমালুম ভুলে গেছিল। ভাগ্যিস এখন মনে পড়লো, না হলে বড্ড দেরি হয়ে যেত। উৎস স্টাডি রুমে বসে সাদিককে কল করলো। কল রিসিভ হতে উৎস জিজ্ঞাসা করলো, মিটিং রুমে সবাই উপস্থিত তো? সাদিক বলল, জি স্যার। উৎস বলল, ওকে, আমি জয়েন করছি। এরপর উৎস মিটিংয়ে জয়েন করলো। সে জয়েন হতে মিটিং শুরু হলো। উৎস একটা বিষয়ে সবার কাছ থেকে মতামত চাইলো। এরপর সবাই একে একে নিজেদের মতামত দেওয়া শুরু করলো। উৎস চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসে বসে সবার মতামত শুনতে লাগলো। উৎস ওভাবে চলে যাওয়াতে রূপকথার মনে খচখচ করছে। নিজে নিজে বলল, যাই উঠি, লোকটা কোথায় গেল দেখি। রাগটা করলো কি না আল্লাহ জানে। ধুর, আমিও না ওভাবে কেন যে বলতে গেলাম। এসব বলতে বলতে রূপকথা উঠে ওড়নাটা ঠিক করে রুমে থেকে বের হলো। প্রথমেই নিচে গিয়ে দেখলো মেন দরজা বন্ধ। বুঝলো উৎস বাসায় আছে, বাইরে কোথাও যায়নি। এরপর রূপকথা কি মনে করে যেন স্টাডি রুমে গেল। উঁকি মেরে দেখলো উৎস ভেতরে আছে, গম্ভীর মুখে চেয়ারে হেলান দিয়ে বসে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু দেখছে। রূপকথা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। উৎসর গম্ভীর মুখটা দেখে তার ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না, যদি ধমক দেয়। রূপকথা অনেক ভেবে পা টিপে টিপে উৎসের দিকে হাঁটা ধরল। উৎস সবার কথা শুনতে এতটাই মনোযোগ ছিল যে রূপকথা তার দিকে আসছে সেদিকে তার হুঁশ নেই। রূপকথা উৎসের পাশে গিয়ে তার মুখটা নিজের দিকে ঘোরালো। পাশে রূপকথাকে দেখে চমকে উঠল উৎস। তড়িৎ গতিতে মিটিং থেকে বেরিয়ে ল্যাপটপে শাটার নামিয়ে ফেললো। এরপর কানে থেকে ব্লুটুথ হেডফোন খুলে বলল, মিটিংয়ে আমি। সঙ্গে সঙ্গে রূপকথা উৎস থেকে দূরে সরে গেল। বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, মিটিং শেষ করুন, আমি পরে আসছি। একথা বলে রূপকথা স্টাডি রুম থেকে চলে আসতে ছিল। উৎস পেছন থেকে তার হাত টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। এরপর ঘাড়ে মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলল, নাইস স্মেল। পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলে, কী বলতে এসেছিল সেটা বলো। রূপকথা বলল, আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন? আমি সত্যি সরি, কী বলতে কী বলেছি বুঝতে পারিনি। উৎস বলল, কথা সামান্য নয়, কথার ওজন অনেক বড়, তাই ওজন বুঝে কথা বলতে হয়। রূপকথা বলল, এত কথা বুঝি না। আমি আপনাকে মাফ করে দিয়েছি, তাই আপনাকে আমাকে মাফ করে দিতে হবে। উৎস বলল, ঠিক আছে। রূপকথা বলল, কি ঠিক আছে? উৎস বলল, যা ঠিক নেই ভেবে স্টাডি রুমে ছুটে এসেছো। রূপকথা নিজের ঘাড় থেকে উৎসের মাথাটা সরিয়ে নিজে উৎসের ঘাড়ে মুখ রেখে বলল, আপনি এত ভালো কেন? উৎস বলল, আল্লাহ বানিয়েছে। এরপর উৎসর চাপ দাড়িতে হাত বুলিয়ে রূপকথা জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার দাড়ি পাকছে না কেন? উৎস বলল, দাড়ি পাকার বয়স হয়নি। রূপকথা বলল, বুড়ো হয়ে যাচ্ছেন তাহলে বলেন বয়স হয়নি। উৎস বলল, আমাকে বুড়ো বানানোর জন্য দেখছি উঠে পড়ে লেগেছে। রূপকথা বলল, তা কখন বললাম? আমি তো আরও বেশি বেশি দোয়া করি আপনি যেন জীবনেও বুড়ো না হন। এই কথার পিঠে উৎস হাসলো, মন খুলে আসলো। হাসি থামিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার কি সৌভাগ্য, আমার বউ আমার জন্য মনে মনে দোয়া করছে আমি যেন জীবনেও বুড়ো না হই। রূপকথা বললো, মাঝে মাঝে চিন্তা করে আপনি কতটা লাকি যে আমার মতো একটা সুইট কিউট একটা বউ পেয়েছেন। উৎস বললো, ও আচ্ছা। রূপকথা বললো, হুম হুম। উৎস কিছু বলতে যাবে এমন সময় তার ফোনে কল আসলো। উৎস ফোন হাতে নিয়ে
বলল, দারোয়ান কল দিল কেন হঠাৎ? রূপকথা বলল, রিসিভ করেন কি বলে? উৎস ফোনে রিসিভ করতে ওপাশ থেকে দারোয়ান বলল, আসসালামু আলাইকুম স্যার, একটা পার্সেল এসছে। উৎস বুঝতে পারছে না কিসের পার্সেল, কারণ সে তো কিছু অর্ডার করেনি। তাই জিজ্ঞেস করলো, পার্সেল কার নামে এসেছে? দারোয়ান বলল, পার্সেলের নামে আপনার নামে এসেছে স্যার। উৎস বলল, আমি তো কিছু অর্ডার করিনি। পরক্ষণে পর রূপকথার দিকে তাকিয়ে দারোয়ানকে বলে, আচ্ছা ওয়েট। এরপর রূপকথাকে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু অর্ডার করছে? রূপকথা বলে, হ্যাঁ হ্যাঁ করেছি তো, বেমান আমি ভুলে গেছি। উৎস জিজ্ঞাসা করলো, কী অর্ডার? রূপকথা বললো, একটা দোলনা। উৎস জিজ্ঞাসা করলো, কত টাকার? রূপকথা বলল, ডেলিভারি চার্জ ছিল 9,000 টাকা। উৎস বলল, আচ্ছা। এরপর গার্ডকে বলে, 9,000 টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে বাসায় নিয়ে যাও। উৎস কল কেটে রূপকথাকে বলল, দোলনাটা অর্ডার করছো, আমাকে বলনি কেন? রূপকথা বলল, ভুলে গেছিলাম তো কীভাবে বলবো। উৎস বলল, 9,000 টাকা দিয়ে কী এমন দোলনা অর্ডার করছো তুমি? রূপকথা বলল, সারপ্রাইজ, আসলে দেখবেন। উৎস বলল, ঠিক আছে। রূপকথা জিজ্ঞাসা হলো, খাবার অর্ডার করছেন? উৎস বলল, না, একটু পরে করবো। রূপকথা বলল, রাতে কি বাইরে খাবো? উৎস বলল, হুম। এরপর কলিং বেলের আওয়াজ শুনে রূপকথা উৎসের কোল থেকে দাঁড়ালো, বলল, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি যান। উৎস বলল, যাচ্ছি, তুমি এসো দেখি কেমন দোলনা অর্ডার করছো। উৎস গিয়ে মেইন দরজা খুলতে দেখে দারোয়ান বড়সড় একটা পার্সেল হাতে দাঁড়িয়েছে। উৎসকে দেখে তার হাতে পার্সেলটা দিয়ে দারোয়ান চলে গেল। উৎসের হাতে থাকা বড় বড় ভারী পার্সেলটার দিকে একবার কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রূপকথাকে বলল, দরজা লাগিয়ে লিভিং রুমে এসো। রূপকথা মেইন দরজা লাগিয়ে উৎসের পেছন পেছন লিভিং রুমে গেল। উৎস পার্সেলটা রেখে রীতিমতো হাঁপাতে লাগলো, বলল, আমি বুঝতেছি না, তুমি কি আসলে দোলনা অর্ডার করছো? রূপকথা বলল, ওয়েট, আমি কাঁচি আনছি, আপনি খুলে দেখেন। এই কথা বলে এক দৌড়ে রূপকথা নিজেদের রুম থেকে একটা কাঁচি নিয়ে আসলো। এরপর কাঁচিটা উৎসের হাতে দিয়ে বলল, নিন, তাড়াতাড়ি কাটুন। উৎস রূপকথার হাত থেকে কাঁচিটা নিয়ে পার্সেলটা কাটতে লাগলো। এরপর আস্তে আস্তে তার সামনে দৃশ্যমান হলো দোলনার বিভিন্ন পার্ট। দেখেই বোঝা যাচ্ছে বড়সড় দোলনা। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, এটা তো দেখছি বিছানার সমান, এত বড় দোলনা কোথায় সেট করবে তুমি? রূপকথা বললো, কেন, আমাদের রুমে কোনো সমস্যা আছে? উৎস বললো, না না, কী সমস্যা হবে এমন জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এত বড় দোলনা হঠাৎ কী মনে করে অর্ডার করলো? রূপকথা বললো, অনেক দিনের ইচ্ছে ছিল তাই। আমি তো ঠিক করে নিয়েছি এটাতে বসে আমরা দুজনে কফি খেতে খেতে গল্প করবো। উৎস বললো, ঠিক আছে, সব হবে। আগে তুমি গিয়ে শাওয়ার নিয়ে নাও, ততক্ষণ আমি দোলনা সেট করি। রূপকথা বললো, একা পারবেন? উৎস বললো, পারবো, যাও। উৎস রূপকথাকে শাওয়ারে পাঠিয়ে সবার আগে ফুড পান্ডায় খাবার অর্ডার দিল। এরপর দোলনার পাটগুলো নিয়ে নিজেদের রুমে চলে গেল। উৎস রুমের এক কোণায় দোলনা সেট করলো। অলিভার ব্রাউন সেটের দোলনাটা রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলল। উৎস মনে মনে বলল, এই ছোট মেয়েটা ছোট ছোট ইচ্ছেগুলো এখন আমার পৃথিবী, আর সেই পৃথিবীর যত্ন নেওয়া এখন আমার দায়িত্ব। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে উৎস দোলনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দোলনা সেট হয়ে গেছে দেখে রূপকথা এক দৌড়ে গিয়ে দোলনায় ঝাঁপিয়ে পড়লো, বলল, ও আল্লাহ, কি সফট, কি তুলতুলে, কি নরম। উৎস বলল, বেশি আরাম? রূপকথা বলল, হ্যাঁ ভাই। উৎস বিস্ময়ের মুখে জিজ্ঞেস করলো, কি? রূপকথা বুঝলো সে ভুল বলে ফেলেছে, তাই তাড়াতাড়ি করে ম্যানেজ করে বলো, কই কি, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসুন, আমার খিদে লেগেছে। উৎস জিজ্ঞাসা করলো, একটু আগে কী বললে তুমি? রূপকথা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু বলিনি তো। উৎস বললো, তুমি শিওর কিছু বলনি? রূপকথা বললো, হুম। উৎস বললো, আমি যে শুনলাম তুমি ভাই বলছো। রঘুদা, আরে না, কই ভাই বলছে, আপনি কি শুনতে কি শুনছেন? উৎস বললো, আমি বধির না। রূপকথা বললো, বধির হলেও হতে পারেন, কারণ বয়স হয়েছে তো। উৎস আর কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা নিজের মাথায় নিজে চাপড় মেরে বলল, দূর রূপকথা, তুইও না নিজের আপন স্বামীকে কেউ ভাই রেখে। এরপর রূপকথা মাথা থেকে টাওয়ালটা খুলে চুলগুলো মুছে টাওয়ালটা টেবিলে রাখো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের যত্ন নিতে রাখলো। কিছুক্ষণ পর উৎস শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ভেজা টাওয়ালটা বিছানায় রেখে দিয়েছে। উৎস ভুরু কুচকে বলল, তোমাকে কতদিন বলছি বিছানায় ভেজা টাওয়াল রাখবে না? রূপকথা বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল। উৎসর গলা শুনে বলল, ভুলে রেখে দিয়েছি, আপনি আসার সময় নিয়ে আসুন, আমি রোদে মেলে দিব। উৎস টাওয়ালটা এনে বারান্দায় মেলে দিল, বলল, এত অগোছালো হলে চলবে? রূপকথা বলে, কেন চলবে না? এই অগোছালো আমিটাকে গুছিয়ে দেওয়ার জন্য আপনি তো আছেন। উৎস বলল, আমি তো আর সারা জীবন থাকবো না। রূপকথা বলল, আমিও থাকবো না। উৎস আর কিছু বলল না, চুপচাপ রূপকথার পাশে বসলো। এরপর বারান্দা থেকে ড্রেসিং টেবিলের সামনে কিছু প্রসাধনের দিকে ইশারা করে বলল, ওগুলো একটু এনে দেবে?
আমার রুমে যেতে ইচ্ছা করছে না। রূপকথা বিনা বাক্যে রুমে চলে গেল। এরপর ফিরে এসে হাতে লোশন, ক্রিম, উৎস প্রতিদিন যা যা মাখে তাই কিছু নিয়ে জিনিসগুলো এনে দোলনায় রেখে জিজ্ঞাসা করলো, লাগিয়ে দেই? উৎস বলল, দেবে? দিলে দাও। এরপর রূপকথা নিজের কাছে লেগে বলল, এত কিছু মাখেন বলে আপনি বুড়ো হচ্ছেন না। উৎস বলে, এবার থেকে আর মাখবো না। রূপকথা জিজ্ঞাসা করলো, কেন মাখবেন না? উৎস বলল, বুড়ো হয়ে যে তোমাকে শাস্তি দেব। রূপকথা হাত থামিয়ে জিজ্ঞেস করলো, কীভাবে? উৎস বলল, আমি বুড়ো হলেই বুঝবে। রূপকথা আবারও হাত চালিয়ে বলল, যত সব আউল ফাউল কথা। উৎস বলল, বুঝবে বুঝবে। হঠাৎ রুম থেকে উৎসর ফোনটা শব্দ করে বেজে উঠল। উৎস বলল, ওই যে খাবার এসেছে, চলো নিচে যাই। রূপকথা আসাতে বলে উৎস নিচে চলে গেল। উৎস যাওয়ার পর একটু পর রূপকথা গেল। সে নিচে গিয়ে দেখে উৎস খাবার রিসিভ করছে। তাকে নিয়ে উৎস বলল, কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে এসো। উৎসর কথা মতো রূপকথা কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে এসলো। বললো, বসুন, আমি বেড়ে দিচ্ছি। উৎস বললো, লাগবে না, তুমি বসো, আমি বেড়ে দিচ্ছি। রূপকথা আর কথা বলার না, চুপচাপ বসলো। উৎস তার প্লেটে খাবার বেড়ে দিয়ে খাওয়া শুরু করলো। রূপকথা উঠতে লেগে বলল, হাত ধুয়ে আসি। রূপকথা বললো, আরে বসো, আমি পানি আনছি। রূপকথা বললো, লাগবে না, আমি যাচ্ছি, আপনি বসুন। ততক্ষণে উৎস কিচেনে চলে গেল। ফিরে এলো হাতে একটা বাটিতে পানি নিয়ে। পানির বাটিটা রূপকথার সামনে রেখে বলে, নাও। কয়েক মিনিটে রূপকথা মুগ্ধ হয়ে উৎসকে দেখলো। তার চাহনি দেখে উৎস জিজ্ঞাসা করলে, কী দেখছো এভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। রূপকথা বলে খাওয়া শুরু করলো। এরপর উৎসের খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে উৎস দুজনের প্লেট ধুয়ে সুন্দর করে জায়গা মতো রেখে দিল। রূপকথা তখনও ডাইনিং রুমে বসে তার কাণ্ড কারখানা দেখছিল। উৎস কিচেনে এসে বলল, চলো রুমে যাই, একটু শুয়ে আসরের পর বের হবো। রূপকথা বললো, আচ্ছা। এরপর দুজনে রুমে চলে গেল। উৎস রুমে এসে তার মাকে কল দিল। কল রিসিভ হতে, আসসালামু আলাইকুম আম্মা, কতটুকু গেছেন আপনারা? ফোনের ওপাশ থেকে আয়েশা বেগম বলল, চট্টগ্রামে এসে গেছি, তবে এখনও তোমাদের খালাদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি, রাস্তায় অনেক জ্যাম বাবা। উৎস জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ লাগবে যেতে? আয়শা বলল, জ্যাম তো মনে হচ্ছে আরও 1 ঘন্টার মতো লাগবে। কি করছো তোমরা, লাঞ্চ করছো? উৎস বলে, এই তো বসে আছি, মাত্র লাঞ্চ করে উঠলাম। আপনারা কিছু খেয়েছেন? আশা বেগম বলল, কুমিল্লায় নেমে নাস্তা করেছিলাম। উৎস বলে, ঠিক আছে, রাখছি, পৌঁছে কল দিন। আয়শা বেগম বলল, ঠিক আছে, খেয়াল রাখো। এই কথাটা বলে আয়শা বেগম কল কেটে দিল। কল কাটতে রূপকথা উৎসকে জিজ্ঞাসা করলো, পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? উৎস বলে, রাস্তায় জ্যাম, আরও 1 ঘন্টার মতো লাগবে। রূপকথা উৎসর গায়ে কমফোর্টটা টেনে দিল। একদম সকাল সকাল বের হলে মনে হয় ভালো হতো, জ্যামে আটকাতো না। উৎস বলে, তুমি কি এখন ঘুমাবে নাকি? রূপকথা বলল, এছাড়া আর কী করবো, আসুন আপনিও ঘুমান। উৎস বলল, এখন ঘুমালে টাইম মতো উঠতে পারবে? রূপকথা বলল, আপনি ডেকে দেবেন। উৎস বলল, আচ্ছা, বলে রূপকথার পাশে গা ঘেঁষে শুয়ে পড়ল। পাশে উৎস শুতে রূপকথার গায়ে কমফোর্টটা টেনে দিল। বলল, বাবা মা নেই যে একটু ভালো লাগছে না? উৎস রূপকথাকে আরও কাছে টেনে নিজের সঙ্গে মিশিয়ে নিল। বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবো? রূপকথা বলল, কি সত্যি কথা? উৎস বলে, এই যে আমি হুটহাট তোমার এত কাছে আসি, এতে তোমার কি অস্বস্তি কিংবা ভয় হয় না? রূপকথা বলল, না। উৎস বলল, সত্যি বলছো? রূপকথা আবার উৎসর দিকে তাকালো। মিথ্যে কেন বলবো? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে এগুলো নর্মাল। উৎস অবাক হয়ে শুনল কথাগুলো। অনেক কিছু জানো দেখছি। আমি তো এতদিন হুদাই তোমাকে বাচ্চা ভেবে টেনশনে করতাম। রূপকথা বলল, অনেক অনেক কিছু জানি, তবে বলবো না। উষা জিজ্ঞাসা করলো, কার থেকে জেনে এসেছো এত? রূপকথা বলল, কার থেকে আবার? নানির থেকে জেনেছি। উৎস বলল, নানি তোমাকে উল্টোপাল্টা কিছু জিজ্ঞাসা করেনি? রূপকথা বলল, তা আবার জিজ্ঞাসা করেনি? আমাকে কি বলেছে জানেন? উৎস জিজ্ঞেস করল, কী বলেছে? রূপকথা বলল, বলেছে তাড়াতাড়ি বাচ্চা নিতে, আপনার নাকি বয়স হয়েছে, আর এই যুগের মেয়েরা নাকি প্রথমে ঢং করে বাচ্চা নেয় না, আর পরে বাচ্চার জন্য কান্নাকাটি করলেও নাকি আল্লাহ বাচ্চা দেয় না। উৎস বলল, ধুর, পাগলের মতো কথা, নানি নতুন দম্পতি দেখলে বাচ্চা বাচ্চা করে। রূপকথা বলল, রিঙ্কি আপুর বিয়ের থেকে আসার সময় নানিকে আবারও আমাদের সঙ্গে নিয়ে আসবো। রূপকথা বলল, রাজি করাতে পারলে আনিও। রূপকথা উৎসের গায়ে এক পা তুলে কাতর কণ্ঠে বলল, আমার ঘুম আসতেছে। উৎস বলল, ঘুমাও। রূপকথা বলল, অলরেডি 3টা বাজে। উৎস বলল, কিচ্ছু হবে না, ঘুমাও, 5টা বাজে উঠে যেও, আমি ডেকে দেবো। রূপকথা উৎসের বুকে শুয়ে তার চাপদারিতে হাত বুলাতে লাগলো। এটা নতুন কিছু না,
গত কয়েক মাস ধরে এভাবে ঘুমায় রূপকথা। শোয়ার পর রূপকথার এমন আদুরে স্পর্শ উৎস ক্ষণিকের ব্যবধানে ঘুম চলে আসে। মাগরিবের আজান শেষে উৎস ঘুম ভেঙে এলো। রূপকথাকে নিজের বুক থেকে সরিয়ে নিল। এরপর দেওয়াল ঘড়িতে দেখে 5টা 18 বাজে। সময় দেখে উৎস বলল, এতক্ষণ কিভাবে হয়ে গেল টেরই পেলাম না তো। উৎস রুমের লাইট জ্বালিয়ে রূপকথাকে ডাকলো, বলল, এই রূপকথা উঠো, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো। এই রূপকথা। এবার মনে হয় রূপকথার ঘুম কিছুটা হালকা হলো। মাথা উঠিয়ে সামনে দাঁড়িয়ে থাকা উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা হলো, কি? উৎস বলল, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো। রূপকথা উঠে বসলো। এরপর আনমোল ভেঙে হাই তুলে জিজ্ঞেস করলো, আপনার না আমাকে 5টা ডেকে তোলার কথা ছিল? উৎস বলল, আরে আমারও চোখ লেগে এসেছিল। রূপকথা বিছানা থেকে ওয়াশরুমে যেতে যেতে বলে, বুঝেছি। উৎস বলল, ফ্রেশ হয়ে নাও। রূপকথা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এরপর উৎস অন্য ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার ফোন বাজছে। দেখলো আয়েশা বেগম ফোন করছে। রূপকথা ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম মা। আয়েশা বেগম হাসি মুখে জিজ্ঞাসা করলো, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? রূপকথা বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আয়েশা বেগম বলল, আমি ভালো আছি। উৎস কোথায়? বিকালে তোমাদের দুজনের ফোনে কল দিলাম, ধরলা না। রূপকথা বলল, ঘুমাইছিলাম। বাবা কেমন আছে? আয়েশা বেগম বলল, তোমার বাবাও ভালো আছে। সবাই আমাকে বকাবকি করছে তোমাকে আনিনি কেন, এই জন্য। রূপকথা বলল, ওমা আপনি বলেননি আমি নিজ থেকে যাইনি? আশা বেগম বলল, কে কার কথা শুনে? তোমরা নাস্তা করছো? রূপকথা বলল, না একটু পর করবো। আপনারা কিছু খেয়েছেন? আয়েশা বেগম বলল, আজকে পর্যন্ত খাওয়ার উপরেই আছি, এখন নাস্তা করে না, আমি রাতে কল দেবো। রূপকথা আর কিছু বলার সুযোগ পেলই না। এরপর আয়েশা বেগম কল কেটে দিল। এটা তার নতুন অভ্যাস না, বহু পুরনো অভ্যাস, যা উৎসের মধ্যেও আছে। উৎস মাঝে মাঝে কোনো দরকারি রূপকথা কল দিলে নিজের কথা শেষ হওয়ার আগে সাথে সাথে কল কেটে দেয়। প্রথম প্রথম ইগনোর করে ভেবে এটা নিয়ে রূপকথা রাগ করলো। পরে বুঝলো উৎস তাকে ইগনোর করছে না, এটা তার স্বভাব। কার সঙ্গে কথা বলছো? উৎসর কথা শুনে রূপকথা দরজার দিকে তাকালো, বলল, মা কল করেছিল। উৎস রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো, কী বললো? রূপকথা বললো, তেমন কিছু না, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। উৎস বলে, রেডি হয়ে না। রূপকথা জিজ্ঞাসা করলো, শাড়ি পরি? উৎস বললো, এই ঠান্ডার মধ্যে কি শাড়ি পরবে? রূপকথা বললো, কিচ্ছু হবে না, পরি। উৎস বললো, বাইরে কিন্তু বাসার মতো রুম কমফোর্ট নেই, এটা মাথায় রেখে যা মন চায় তাই করো। রূপকথা এগিয়ে এসে উৎসর গাল টেনে বলল, ঠিক আছে জনাব, আমি তৈরি হয়ে নিচ্ছি। এই কথা বলে রূপকথা আলমারি থেকে একটা মেরুন পাটের অফ হোয়াইট কালারের সুতি শাড়ি পরলো। এটা শাড়ি রূপকথা ওয়াহিকে কিনে দিয়েছিল অনলাইনে। ওয়াহির কথা মনে পড়তে রূপকথার মনটা খারাপ হলো। তারপর শাড়ি, ব্লাউজ, পেডিকোট নিয়ে পা চালালো পাশের ড্রেসিং রুমে দিকে। উৎস রেডি হতে লাগলো। ঠিক করলো বেরিয়ে প্রথমে নাস্তা করবে, এরপর শপিংয়ের পর ডিনার করে সোজা বাসা। গাড়িতে বসে পাশাপাশি দুজন। রাতে ঘোরাঘুরি বরাবরই রূপকথা ভীষণ প্রিয়। কিছুক্ষণ আগে তারা বাসা থেকে বেরিয়েছে। রূপকথা পাশে বসা উৎসকে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? উৎস বলে, দেখি না কোথায় যেতে পারি। উৎসর এমন উত্তরে রূপকথা মোটেও সন্তুষ্ট হলো না, উল্টে ভেঙচি কেটে বলল, ও আচ্ছা। উৎস প্রথমে ক্যাফেতে এসে গাড়ি থামলো। এরপর নিজে গাড়ি থেকে নেমে ফ্রন্ট সাইডের দরজা খুলে বলল, নামো। রূপকথা গাড়ি থেকে নেমে চারিদিকে একবার চোখ বুলালো। জায়গাটা ভীষণ সুন্দর। চারিদিকে কি সুন্দর সোনালি আলোয় সাজা। শোনা যায় আশেপাশে কোথা থেকে যেন গলার শব্দ আসছে। উৎস বলল, এক্ষুনি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে? রূপকথা মনে মনে বলল, মানে? উৎস বলল, মনে মানে ভেতরে গেলেই বুঝতে পারবে। একথা বলে উৎস রূপকথার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যেতে রূপকথা বলল, ওয়াও আসলেই সুন্দর। এবার সামনে তাকিয়ে দেখে 3টে ছেলে বসে বসে গিটার বাজিয়ে গান করছে। রূপকথা বুঝলো বাইরে থেকে এদের গানের শব্দ আসছিল। উৎস রূপকথা বলল, চলো বসি। এরপর দুজনে একটা টেবিলে গিয়ে বসলো। রূপকথার চোখ এখনও সামনের ছেলেগুলোর দিকে স্থির। কি সুন্দর গান গেছে। রূপকথা এক দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে গান শুনতে লাগলো। আকাশে কখনো বয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে। রূপকথাকে এইভাবে ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসর মোটেও ভালো লাগছে না, কেমন যেন হিংসে লাগছে। এর মধ্যে একজন ওয়েটার এসে জিজ্ঞেস করলো, স্যার অর্ডারটা কি? ওয়েটারের ডাক শুনে দুজনে ধ্যান ভাঙলো। উৎস নিজেকে স্বাভাবিক করে সোজা হয়ে বসলো। এরপর বরাবরের মতো আজকে রূপকথার দিকে মেনু কার্ডটা ওইটা এগিয়ে দিয়ে বললো, কী খাবার অর্ডার দাও। রূপকথা বিনা বাক্যে তার আর উৎস পছন্দ মতো খাবার অর্ডার দিল। এই কয়েক মাসে উৎস সম্পর্কে অনেক কিছু জেনেছে মেয়েটা, যদিও উৎস নিজেই কিছু জানাতে চায়নি এবং জানেনি। রূপকথা যেটুকু জেনেছে সেটুকু অন্যদের থেকে।
ওটা রূপকথাকে উৎসকে বলল, আমাকে কিছু ছবি তুলে দেবেন? উৎস বলল, দিলাম আর কি। রূপকথা বলল, তাহলে উঠুন, এই দিকটায় যাই, ওখানে সুন্দর ছবি উঠবে মনে হচ্ছে। উৎস বলল, চলো। এরপর উৎস নিজের ফোন দিয়ে রূপকথাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। রূপকথা নিজের সিঙ্গেল ছবি তোলার শেষে মোবাইলটা টেবিলের উপর থাকা পানির বোতলের সঙ্গে রেখে দিল। টাইমার সেট করে নিজের আর উৎসর কিছু কাপেল পিক তুলল। ছবি তোলা শেষে দুজন দুজন নিজেদের জায়গায় এসে বসলো। এরপর খাবার আসতে দুজনে খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, খাবার টেস্ট কেমন হয়েছে? রূপকথা খেতে খেতে বললো, মজা। উৎস বলল, সানিমের জন্য কী গিফট কেনা যায় বলো তো? রূপকথা খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, সানিমকে? উৎস বলল, সৌভিকের ছেলে। রূপকথা বলল, ও আচ্ছা আচ্ছা, মনে পড়লো। উৎস পুনরায় জিজ্ঞেস করলো, কী নেওয়া যায় বলো তো? রূপকথা বলল, এসব সম্পর্কে তো আমার তো আইডিয়া নেই, আমি বলতে পারছি না। আচ্ছা ওয়েট করে একটু ভাবি, কিছু মনে করতে পারি কেন? উৎস বলল, রূপকথা কাছ থেকে এর চেয়ে ভালো উত্তর সে মোটেও আশা করেনি। খাওয়া শেষের দিকে তখন উৎস ওয়েটারকে ডেকে বিল রেডি করলো। ওয়েটার বিল রেডি করতে করতে উৎস আর রূপকথা বাকি খাবারটুকু শেষ করলো। এরপর উৎস বিল পে করে রূপকথা হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রূপকথা গাড়িতে বসে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? উৎস বলল, শপিংয়ে। এরপর কেউ আর কোনো কথা বলল না। রূপকথা গাড়ির কাচ ভেদ করে বাইরের দিকে তাকিয়েছে। উৎস ড্রাইভ করছে, থেমে থেমে একটু পরপর আর চোখে রূপকথাকে দেখছে। গুলশানে আড়ংয়ের আউটলেটে প্রবেশ করে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, কী কিনবে তুমি? রূপকথা বলল, কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো। শাড়ি কিনবো? উৎস বলল, কী শাড়ি কিনবে? রূপকথা বলল, জামদানি। উৎস বলল, আচ্ছা চলো দেখি। এরপর দুজনে জামদানি শাড়ির কালেকশন দেখতে লাগলো। একটা অফ হোয়াইট জামদানি শাড়ি হাতে নিয়ে রূপকথা উৎসকে জিজ্ঞাসা করলো, এটা কেমন? উৎস বলল, সুন্দর। রূপকথা জিজ্ঞেস করলো, মাকে মানবে? উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো, মায়ের জন্য কিনছো? রূপকথা বলল, হ্যাঁ। ও আচ্ছা, আপনাকে তো একটা কথা বলা হয়নি। উৎস জিজ্ঞাসা করলো, কী কথা? রূপকথা বলল, না না, আমাকে না একটা মেরুন কালারের জামদানি শাড়ি গিফট করছে রিঙ্কি আপুর বিয়েতে পরার জন্য। উৎস বলল, কবে? একটু বললে না তো? রূপকথা বলল, আমি ভুলে গেছিলাম। এখন বলুন এটা কেমন হবে মায়ের জন্য? উৎস বলল, বেশ মানাবে। রূপকথা বলল, তাহলে এটা নেই? উৎস বলল, নাও। রূপকথা বলল, ওকে, তাহলে স্কিন কেয়ার প্রোডাক্টের ওইদিকে চলুন। উৎস বলল, তোমার জন্য গাড়ি নিবে না, শাড়ি নিবে না? রূপকথা বলল, পরে নিব, আগে যেগুলো কিনেছি সেগুলো পরে শেষ করি। উৎস বলল, একটা না হলেও নাও। রূপকথা, বললাম তো পরে নেব, এখন আপনি আমার সঙ্গে স্কিন কেয়ার প্রোডাক্টের ওই দিকটা চলুন। উৎস বলল, আমি গিয়ে কী করবো? তুমি বরং যাও, আমি এখানে দাঁড়ালাম। রূপকথা বলল, বেশি কথা না বলে আসুন আমার সঙ্গে। উৎস আর কিছু না বলে বিনা বাক্যে রূপকথার সঙ্গে স্কিন কেয়ার প্রোডাক্টের ওই দিকে গেল। রূপকথা নিজের স্কিন টোন অনুযায়ী বেশ কিছু প্রোডাক্ট নিল। শেষে জামদানি শাড়ি সহ কাউন্টারের দিকে হাঁটতে হাঁটতে উৎস বলল, মায়ের শাড়ির দাম 11,840 টাকা। এই শাড়িটা আমি পে করব, বাকি রইল স্কিন কেয়ার প্রোডাক্ট, ওটা আপনি পে করুন। উৎস হাঁটা থামিয়ে বলল, এত কাহিনী কেন? রূপকথা জিজ্ঞেস করলো, কিসের কাহিনী? উৎস বলে, এত টাকা কোথায় পাবে তুমি? রূপকথা বলে, আপনি যে হাত খরচের টাকা দেন সেটা থেকে কিছু জমিয়েছি। উৎস বলল, জমানো টাকাটা রাখো, অন্যদিন কিছু কিনে নিও, আজকে বরং আমি বিল করে দিই। রূপকথা বাধা দিয়ে বলে, না না, হবে না, এমন হলে আমি মায়ের শাড়ি নিবই না। উৎস বলে, সমস্যা নেই, তুমি না নিলে আমি নেব। রূপকথা বলে, না না, আমি দেবো না মানে আমি দেব, আমি দেবো মানে আমি দেব। রূপ উৎস বলল, বললাম তো অন্যদিন দেব, অযথা জেদ করছে কেন? রূপকথা বলল, যা ইচ্ছে করুন, কিছু বলবো না। এরপর কেউ কোনো কথা না বলে সোজা দুজনে কাউন্টারে চলে গেল। রূপকথা স্কিন কেয়ারের প্রোডাক্টের বিল এসেছে 30,110 টাকা। এই অল্প কিছু জিনিসের দাম এত শুনে কিছুটা অবাক হলো উৎস। মেয়েদের স্কিন কেয়ারের প্রোডাক্টের দাম এত বেশি হয় এটা আগে জানা ছিল না উৎস। সব মিলিয়ে 42,000 টাকা পে করে আড়ং থেকে বেরোলো। রূপকথা রেগে আছে, কোনো কথা বলছে না উৎস। উৎসর সঙ্গে বলতে আসলে তাকে ইগনোর করছে, তার দিকে তাকাচ্ছে না। গাড়িতে বসে বসে ধাম মেরে গাড়ির দরজা লাগিয়ে দিল রূপকথা। অবশ্য শপিং ব্যাগগুলো পিছনের সিটে থেকে রূপকথার দিকে শান্ত দৃষ্টিতে তাকলো। অন্যদিকে রূপকথা তাকিয়েছে গাড়ির বাইরের দিকে। সাউন্ডপ্রুফ গাড়ি হয় বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে পারছে না, যার ফলে শুনশান নীরবতা বিরাজ করছে। এই নীরবতা ভেঙে উৎস রূপকথাকে বলল, এত রাগ কোথা থেকে আসে? রূপকথা কোনো উত্তর দিল না। উৎস জানে রূপকথা উত্তর দেবে না, তাই উত্তরে আশা করল না, শুধু চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থাকল।
তার এই তাকিয়ে থাকতে দেখে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে উঠল। মুহূর্তে নিজের দু হাতে রূপকথা শাড়ি বেঁধে তার লতানো কোমর বাঁধলো। এরপর একটানে তাকে নিজের কোলে বসে দিল। রূপকথা অবাক হলো, বিস্মিত মুখে বলল, বাইরে থেকে সব দেখা যাচ্ছে। উৎস রূপকথায় ঘাড়ে মুখ গুজে বলল, কোনো চান্স নেই। রূপকথা বলল, তাই বলে গাড়ির মধ্যে অসভ্যতা শুরু করবেন? উৎস রূপকথা ঘাড় থেকে মুখ তুলে বলল, তুমি কি আমাকে অসভ্য বলছো? রূপকথা বলল, তা নয়তো কি? উৎস বলে, রিয়েলি? রূপকথা বলল, কোনো সন্দেহ আছে? উৎস বলল, না না, কোনো সন্দেহ নেই, এখন শুধু অসভ্যতা প্রমাণ দেওয়ার পালা। রূপকথা জিজ্ঞেস করলো, মানে? উৎস বলল, মানে বুঝতে হলে তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বিবিজান। উৎসর মুখে বিবিজান ডাক শুনে মুহূর্তে রূপকথার মন মস্তিষ্ক অন্যরকম একটা অনুভূতি খেলে গেল। এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। রূপকথার কানে বারবার বাজতে লাগলো উৎসর বলা বিবিজান। তার বিশ্বাসই হচ্ছে না উৎস তাকে এত সুন্দর দেখেছে। আবার নীরবতা ভেঙে উৎস বলল, আমি জানি তুমি রেগেছ, শুধু বলবো মনে রেখো আমার যা তাই তোমার। রূপকথা আনমনে বলল, আর আপনি আপনি কার? রূপকথার এই কথায় উত্তর দিল না উৎস, উল্টো বলল, এত ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করার সময় নষ্ট করো না। বাইরে এসেছো, ঘুরছো, এই বলবো সময়টাকে উপভোগ করো। মনে রেখো এক্ষুনি সময়, কিন্তু পরে কিন্তু আমি বুড়ো হয়ে যাব। রূপকথা বলল, হয়েছে, আর সাপাই গাইতে হবে না, বাসায় চলেন। উষা বলল, শানিমের জন্য তো কিছু কেনা হলো না। রূপকথা বলল, ওর জন্য কি কিনবেন ঠিক করছেন? উষা বলল, বুঝতে পারছি না কি কেনা যায়। রূপকথা বলল, আমি বলি কি, ভালো থেকে একটা ড্রোন কিনে নিন। এই বয়সে বাচ্চারা তো এসব পছন্দ করে। আর বাসায় সবার জন্য জামা কাপড়, যেহেতু অনুষ্ঠান। উৎস বলল, মন্দ বলেনি। রূপকথা বলল, কোনো কালেই মন্দ বলি না, আপনিই তো পাত্তা দেন না। উৎস বলল, ঠিক আছে চলো, এক্ষুনি যা কেনার কিনে নিই, এরপর ডিনার করে সোজা বাসায় চলে যাব। এরপর দুজনে গাড়ি থেকে নেমে আবার একটা শপিং কমপ্লেক্সে প্রবেশ করলো। সব কিছু শেষে দুজনে গাড়িতে উঠে বসলো। উৎস ড্রাইভ করছে আর পাশে রূপকথা গাড়ির দরজায় হেলান দিয়ে উৎসর কোলে পা তুলে বসে আছে। পায়ে ব্যথা করছে তার। এ কথা উৎস বলল, হেলান দিয়ে বসে আমার কোলে পা রাখো, আমি মাসাজ করে দেবো, ভালো লাগবে। উৎস কোনো কথাও না শোনে না, রূপকথাকে না করে দিল। শেষে উৎসের জোড়াজড়িতে না পেরে অস্বস্তি নিয়ে তার পা কোলে তুলে দিল। উৎস এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাত দিয়ে রূপকথার পা ম্যাসেজ করতে লাগলো। শাক সবজি মাছ এসব খাওয়া বলে পায়ে ব্যথা করছে। রূপকথা বলল, হয়তো। উৎস বলল, হয়তো না, সত্যি। এখন থেকে শাক খাওয়া বাদ দিয়ে মা মাংস খাওয়া বাদ দিয়ে শাক সবজি মাছ এসব খাওয়া শিখো। রূপকথা বলল, আপনি মাছের কাঁটা বেছে খাওয়াবেন? আমি কিন্তু মাছের কাঁটা বাঁচতে পারি না। পাকনামি করে মাছ খেতে গেলে গলায় কাঁটা আটকে ফেলে। উৎস বলল, খাওয়াবো, সমস্যা কি? রূপকথা, হ্যাঁ, আরবার সবাই আমাকে নিয়ে মজা নেয়। উৎস বলল, আশ্চর্য, মজা নেওয়ার কি আছে? রূপকথা বলল, ও আপনি বুঝবেন না। এরপর আর কেউ কোনো কথা বলল না। উৎস গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। সবাই রূপকথার চোখ লেগে গেছিল। এমন সময় উৎসের কথা শুনে সজাগ হয়ে গেল। কোথায়? উৎস কোল থেকে রূপকথার পা জোড়া সরিয়ে গাড়ি থেকে নেমে রূপকথার পাশের দরজা খুলে বলে, দেখে চেনো নাকি? রূপকথা গাড়ি থেকে নেমে দেখে এই পরিচিত জায়গা, যার নাম সিকিউরিটি সিটি। সেখানে এর আগে উৎসর সঙ্গে এসেছে রূপকথা। সিকিউর সিটির 3 তলায় উৎসদের শপিং মল আর 4 তলায় উৎসদের রেস্টুরেন্ট। রূপকথা উৎসকে জিজ্ঞাসা করলো, এখানে যখন এসেছেন তখন আড়ং থেকে শপিং করলেন কেন? উৎস এসে বলল, হয়েছে, বড়দের মতো কথা বলতে হবে না, এত হিসাব না কষে ভেতরে চলো। এরপর উৎস রূপকথার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। এরপর লিফটে উঠে সোজা 4 তলায় চলে দিল। উৎসকে দেখে ম্যানেজার সালাম দিল। উৎস দেখে রূপকথাকে দেখে তাকেও সালাম দিল। উৎস সালামের উত্তর দিলে রূপকথা দিল না। দিল না বলে ভুল হবে, কারণ মনে মনে দিয়েছে। উৎস রূপকথাকে নিয়ে কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো। তাদের ডান পাশে গ্লাসে দেওয়াল, আর সেই দেওয়ালে বেয়ে শিশির পানি গলে পড়ছে। উৎস রূপকথাকে বলল, কয়েকটা ছবি তুলে দেন। উৎস বলল, ওকে দাঁড়াও। রূপকথা বলল, যেভাবে আছে সেভাবেই তুলে দেন। উষা নিজের ফোনটা বের করে রূপকথার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। এর মধ্যে একজন ওয়েটার এসে বলল, স্যার অর্ডারটা? উৎস বলল, সাদা ভাদা যত রকমের ফিশ আইটেম আছে সব। ওয়েটার বলল, আর কিছু? উৎস বলল, পরপর 2টো কফি, যার মধ্যে একটা উইথআউট সুগার। ওইটা যেতে যে রূপকথা বলল, আমি মাছ খাই না, আপনি জানেন না? উৎস বলে, জানি তো।
রূপকথা বললো, তারপরেও এরকম ফিশ আইটেম অর্ডার করলেন? উৎস বলে, এতদিন খাও নাই যে আজকে খাবে না তার কি মানে আছে? রূপকথা বলে কিছু বলল না। যা মন চায় করুন। উৎস বলল, তার মানে অনুমতি দিচ্ছ যা মন চায় করার? রূপকথা বলল, বললাম তো যা মন চায় করুন। উৎস বলল, যা মন চায় তা করতে আসলে বাধা দিবে না তো? রূপকথা বলল, না না, বাধা দিব কেন? আর আমি কে বাধা দিব? উৎস বলল, ওকে মনে রাখো কিন্তু অনুমতি দিয়েছ। রূপকথা কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ আপনার কথা টোন কেমন যেন অন্যরকম লাগছে। উৎস বলল, অন্যরকম বলতে? কেমন? রূপকথা বলে, কেমন জানি। উৎস জিজ্ঞাসা করলো, যেমন? রূপকথা বলল, বুঝতে পারছি না। উৎস বলল, বাদ দাও, সময় হলে বুঝতে পারবে। রূপকথা কিছু বলল না। এর মধ্যে একজন ওয়েটার এসে হরেক রকমের ফ্রিজ আইটেম এনে টেবিল ভর্তি করে ফেললো। যা দেখে রূপকথা উৎসকে বলল, আল্লাহ, এত মাছ কে খাবে? উৎস বলে, কেন, আমি আর তুমি। উৎস রূপকথার প্লেটে ভাত দিয়ে নিজেই প্লেট নিল। এরপর নিজের প্লেটে এক পাশে একটা মাছ নিয়ে কাঁটা চামচের সাহায্যে কাঁটা বেছে রূপকথার প্লেটে দিয়ে বলল, খাও। উৎস এসব কাণ্ড থেকে রূপকথা সত্যি অবাক হলো। বলল, আপনি সত্যি সত্যি মাছের কাঁটা বেছে দিচ্ছেন? আমি তো ভেবেছিলাম মজা করছেন। উৎস বলল, মজা করবো কেন, এখন খাও। রূপকথা কিছু না বলে খাওয়া শুরু করলো। উৎস নিজের খাওয়া শুরু করছে। উৎস খাওয়ার ভাগে কিছুক্ষণ পরপর মাছের কাঁটা বেছে দেয়, তা রূপকথার প্লেটে তুলে দিচ্ছে। এই দৃষ্টি অবলোকন করলো পাশের টেবিলে একটা মেয়ে। বন্ধুদের সঙ্গে খেতে এসেছিল মেয়েটি। এখানে দেখে উৎস আর রূপকথা এমন সুন্দর দৃশ্য দেখে বন্ধুদের বলল, এমন একটা জামাই পাওয়া বিগ ড্রিম ভাই। কথাটা একটু জোরে বললে আশেপাশে কয়েকটা টেবিল পর্যন্ত শোনা গেল, যার দরুন উৎস আর রূপকথাও শুনল। কথাটা শুনে রূপকথা খাওয়া থামিয়ে উৎসুকে বলে, দেখছেন কি বেয়াদব, কীভাবে অন্যের জামাইয়ের দিকে তাকিয়েছে? এখন জামাই পাওয়া বিগ ড্রিম, ছ্যা। উৎস কিছু একটা ভাব নিয়ে বলল, অস্বাভাবিক কিছু তো বলেনি, এমন হাজবেন্ড কে না চায়? রূপকথা কিছু না বলে গাল বাঁকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। সেদিকে তাকে উৎস এসে বলল, গাল বাঁকানোর অবস্থায় তোমাকে দেখতে দারুণ লাগে। রূপকথা বলল, তার মানে কি অন্য সময় আমাকে দারুণ লাগে না, এটাই কি বোঝাতে চাইছেন? উৎস বলল, তা কখন বললাম? রূপকথা বলল, এই যে মাত্র বললেন। উৎস বলল, আচ্ছা বাদ দাও, এখন বলো খাবার কেমন? রূপকথা বলল, মজা আছে, কিন্তু মাছের অনেক বেশি কাঁটা। উৎস বলল, তাতে কি, আমি কাঁটা বেছে দিচ্ছি তো। রূপকথা বলল, আর খাবো না, আপনি খান। আমার জন্য খাবার খেতে অসুবিধা হচ্ছে? উৎস ধমক দিয়ে বলল, বেশি কথা না বলে চুপচাপ খাও। রূপকথা বলল, ইচ্ছে করছে না। উৎস জিজ্ঞাসা করলো, পেট ভরেছে? রূপকথা বলল, হুম, এবার আপনি খান। উৎস খাবার খাচ্ছে, রূপকথা তাকে চুপচাপ দেখছে। উৎসর দিকে তাকিয়ে থাকতে থাকতে রূপকথা আনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? উৎস খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বুঝি না, কি বললে, আবার বলো। রূপকথা বলল, জিজ্ঞাসা করছে আপনি এত কিউট কেন? উৎস বলল, আবার বলো, বুঝি না। এবার রূপকথা ধ্যান ভাঙলো, নড়ে চড়ে বসে বলল, বলছি বাসায় যাব, ঘুম আসছে না। উৎস বলল, না, এটা বলিনি। রূপকথা জিজ্ঞাসা করলো, তাহলে কি বলছি? উৎস বলল, সেটা আমি কীভাবে বলবো? রূপকথা বলল, শোনেন, এখন যখন তাহলে আবার এত বাকেডিং করছেন কেন? চুপচাপ খান না। উৎস বলল, বাসায় যাওয়ার এত তাড়া কিসের? রূপকথা, তাড়া তো থাকবে, 10টা বাচ্চা তুলে। উৎস বলল, তো? রূপকথা বলল, তো মানে ঘুমাবো না? উৎস বলল, 12টার আগে তো কখনো ঘুমাতে দেখলাম না। উৎস বলল, আগেই ভালো ছিলাম যখন কম কথা বলতেন। উৎস বলল, এখন? রূপকথা বলল, এখন আর কি, পাক্কা ঝগড়ুটে হয়ে গেছেন, শুধু শুধু কথা পেঁচান। উৎস বলল, তোমার থেকে ইন্সপায়ার্ড। রূপকথার চোখ ছোটো ছোটো বলল, তার মানে আমি কি ঝগড়ুটে? উৎস বলল, নিঃসন্দেহে। রূপকথা বলল, আপনি ঝগড়ুটে, আপনার বর ঝগড়ুটে। শেষের কথাটা রূপকথার জিভ কামড়ালো। চোরা চোখে উৎসের দিকে তাকালো। উৎস খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়েছে। অন্যদিকে রূপকথা নিজের দিকে তাকিয়ে থাকতে উৎস বলল, আমিও তো সেটাই বলছি। রূপকথা বলল, থাক, কিছু বলবো না। উৎস বলে, কেন বলবো না, প্লিজ কিছু বলো। রূপকথা বলে, কি বলবো? আপনি তো মনে করেন আমি খুব মুখ খুলে ঝগড়া করি, তাই চুপ থাকাই শ্রেয়। ওসব খাওয়ার শেষে টিস্যু পেপারে মুখ মুছে বলল, তা কখন বললাম? রূপকথা বলল, সব নিজের মুখে বলতে হয় না, কিছু কথা নিজ থেকে বুঝে নিতে হয়। ওসব মিনমিন করে বলল, যা বোঝাতে চেয়েছো তাছাড়া দুনিয়া বাকি সবাই বোঝো তুমি। রূপকথা বলে, কিছু বললেন? উৎস বলল, না, কি বলব। রূপকথা বলল, কিছু বললেন মনে হলো। এর মধ্যে দুজনের জন্য কফি চলে আসলো।
উৎস রূপকথাকে জিজ্ঞেস হলো, কোন ডেজার্ট অর্ডার দিব, খাবে? রূপকথা বলল, এখন খাবো না, পার্সেল করে দিতে বলুন। উৎস জিজ্ঞাসা করলো, অ্যারাবিয়ান কাস্টার্ডে দিতে বলছি, ডেজার্ট আইটেমের সঙ্গে নতুন যোগ হয়েছে। রূপকথা বলল, দেন না। উৎস ওয়েটারকে ডেকে অ্যারাবিয়ান কাস্টার্ড পার্সেল করে দিতে বললো। ওয়েটার যেতে দুজনে কফিতে চুমুক দিল। রূপকথা হলো, বাসায় একা একা ভালো লাগে না, মায়েরা মাত্র আজকে সকালে মাত্র গেল, অথচ আমার মনে হচ্ছে কতদিন হয়ে গেল। উৎস জিজ্ঞাসা করলো, তোমার বাসায় যাবে? চাইলে কিন্তু গিয়ে ঘুরে আসতে পারি। মুহূর্তে রূপকথার মুখশ্রী বদলে কড়া গলায় বলে, না। উৎস বলল, তোমার রাগগুলো কেমন যেন অস্বাভাবিক। রূপকথা বলল, জানেনই তো আমার ইগো খুব প্রখর, কারো কথায় একবার আমার ইগো হার্ট হলে শেষ। উৎস বলল, তোমাদের বাসায় কেউ তোমাকে কিছু বলছে না? রূপকথা বলল, এতই যখন শুনতে চাচ্ছেন তাহলে বলি শুনুন। হলুদের দিন আমি বাবাকে বলেছিলাম, কথা বলল, এতই যখন শুনতে চাচ্ছেন তাহলে বলি শুনুন। হলুদের দিন আমি বাবাকে বলেছিলাম, তোমরা যেখানেই বিয়ে দাও না কেন আমি সেখান থেকে পালিয়ে আসবো। তখন বাবা কি বলেছিল জানেন? ঐশী বলল, তুমি না বললে কিভাবে জানবো? রূপকথা বলল, তাও ঠিক, তাহলে বলছি শুনুন। সেদিন বাবা আমাকে বলেছিল, তুমি বাঁচলে ওই বাসায় বাঁচবে, মরলে ওই বাসায় মরবে, তবে আজকের পর থেকে এই বাসা তোমার দীর্ঘস্থায়ী আবাসস্থল নয়। রূপকথা একটু থেমে ধরা গলায় বলল, থাক, বাদ দিন এসব কথা। আপনার কাছে অনুরোধ করবো এসব নিয়ে কখনো জোর করবেন না আমায়। আর আমাকে যদি আপনার কাছে বোঝা মনে হয় তবে বলবেন। মুহূর্তে উৎস মুখ গম্ভীর করে বলল, আমি কি একবারও বলছি তোমাকে আমার বোঝা মনে হয়? রূপকথা মাথা না সুযোগ নড়ে। এরপর মধ্যে ওয়েটার এসে খাবারের প্যাকেট দিয়ে গেল, যা থেকে রূপকথা বলল, চলুন বাসায় যাই। উৎস আর কিছু না বলে খাবারের প্যাকেটটা নিয়ে হনহন করে হেঁটে বাইরে গেল। সেদিকে তাকিয়ে রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর উৎসের পিছনে হাঁটা দিল। রূপকথা আসার আগে উৎস গাড়িতে উঠে বসলো। রূপকথা এসে তার পাশে বসে বলে, কি হয়েছে? উৎস গাড়ির স্টিয়ারিং হাত রেখে অন্যদিকে তাকে বলে, কিচ্ছু না। রূপকথা বলে, কি কিছু না? উৎস বলে, কিছু না মানে কিছু না। এরপর রূপকথা এবার উৎসের গালে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। এরপর উৎসর চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হঠাৎ মুখটা এমন ভার লাগছে কেন? উৎস তাকানো রূপকথা দিকে, দেখলো অধীর আগ্রহে তার দিকে তাকিয়েছে উত্তরে আসে। অনেকক্ষণ চুপ থেকে উৎস জিজ্ঞাসা করলো, তোমার কি দেখে মনে হলো তোমাকে আমি বোঝা ভাবছি? রূপকথা বললো, তা কখন বললাম? উৎস বললো, ওই যে একটু আগে বললে। রূপকথা, বারে আমি তা বলছি? আমি তো বলছি কখনো যদি বোঝা মনে হয় তবে বলবেন। এখন বোঝা মনে হচ্ছে, তা কখন বললাম? উৎস কিছু বলার জন্য মুখ খুলবে এমন সময় রূপকথা তার উরুতে নিজের দুই পা তুলে দিয়ে বলল, হয়েছে, আর আই এম সরি বলতে হবে না, এখন আমার পাটি বেঁধেন, পাগুলো কেমন ম্যাচ ম্যাচ করছে। উৎস একটা দীর্ঘশ্বাস হয়ে বলল, তুমি কি শেষ পর্যন্ত আমাকে রাস্তায় পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবে? রূপকথা বলল, পাগল নয়, উন্মাদ বানাতে চাই। আমি চাই আমার প্রেমে উন্মাদনা আপনাকে এতটাই আকৃষ্ট করুক যে আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা যেন আপনার মাথায় না আসে। তারপরও যদি আসে তবে সেই কামনা বাসনার জন্য আপনাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। রূপকথার মুখ থেকে এমন কথা শুনে থমকালো উৎসব। বলল, এসব জানো দেখছি। রূপকথা হেসে বলল, সবাই জানি, শুধু প্রকাশ করি না। উৎস বলল, আগে প্রকাশ করার মতো বয়স হোক। রূপকথা বলল, অনেক হয়েছে, এবার গাড়ি স্টার্ট দিলে খুশি হতাম। উৎস আর কিছু না বলে গাড়ির স্টিয়ারিং হাত দিল। এক হাতে স্টিয়ারিংকে অন্য হাত দিয়ে রূপকথার পা টিপতে লাগলো উৎস। অন্যদিকে জামাইকে দিয়ে পা টেপাতে পেরে মহাখুশি রূপকথা এক দৃষ্টিতে উৎসের দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যি আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা আপনাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। আপনি আজীবন আমার হয়ে না থাকতে পারলে আপনার দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। কথাটা শুনল উৎস, তবে কিছু বলল না, মুখ টিপে হাসলো। উৎস বাসায় সামনে এসে গাড়ি থামাতে দারোয়ান বাসার গেট খুলে দিল। উৎস গ্যারেজে গিয়ে গাড়িটা বের করে রূপকথার দিকে তাকাতে দেখলো রূপকথা ঘুমাচ্ছে। তাকে ঘুমাতে দেখে উৎস মোটেও অবাক হলো না, কারণ সে এমন কিছু আন্দাজ করেছিল। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে ডাকলো, রূপকথা, বাসায় চলে এসেছে, উঠো। উৎসর কথা হয়তো রূপকথার কান পর্যন্ত গেল না, তাই কোনো উত্তর দিল না। কয়েকবার ডাকাডাকির পরেও যখন কোনো রূপকথার সারা শব্দ নেই, তখন উৎস বাধ্য হয়ে পিছনের সিট থেকে খাবারের প্যাকেটটা নিয়ে গাড়ি থেকে বের করলো। এরপর ফ্রন্ট সিট থেকে রূপকথাকে পাজাগুলো করে তুলে নিল। এতে রূপকথা একটু নড়াচড়া উঠে আবারও উৎসের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। উৎস রূপকথাকে নিয়ে বাসায় ঢুকে তাকে বিছানায় শুইয়ে দিল। এরপর রূপকথার গায়ে কম্পরটা টেনে দিয়ে উৎস চলে গেল ফ্রেশ হয়ে চেঞ্জ করতে। কিছুক্ষণ পর উৎস রুমে
এসে সময় দেখলো 10:56 বাজে, এখনও পুরোপুরি 11টা বাজেনি। এর মধ্যে রূপকথা ঘুমিয়ে পড়ছে। উৎস ভাবলো এবার রূপকথাকে ডাকা ডাকা উঠে ফ্রেশ হয়ে না হয় আবার ঘুমোবে। রূপকথা, এই রূপকথা, রূপকথা উঠো, বাসায় চলে এসেছি তো। অনেকক্ষণ ডাকাডাকির পরেও রূপকথার কোনো হুঁশ নেই দেখে উৎস তার গা থেকে কম্পোটার সরিয়ে দিল। কম্পোটার সরাতে দেখলো এই অল্প সময়ের মধ্যে শাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে। শাড়ি জায়গা মতো নেই। তার মধ্যে রূপকথার পেটের এক অংশ উন্মুক্ত। উষা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের ঠান্ডা হাতটা বাড়িয়ে দিল রূপকথার উন্মুক্ত পেটের দিকে। মুহূর্তে পেটে ঠান্ডা কিছু অনুভব করতে রূপকথা ধড়বড়িয়ে উঠল। রূপকথার অবস্থা দেখে উৎসর না চাইতে হেসে দিল। রিল্যাক্স, আমি তো আপন স্বামী। রূপকথা ঘুম ঘুম চোখে তাকিয়ে উৎসুকে বুকে ফুলা আপন স্বামী হয়ে আপনি এই ঠান্ডার মধ্যে পরের মতো কাজ করছেন কেন? উৎস জিজ্ঞেস করলো, কতবার দেখেছি, সেদিকে হুঁশ আছে? রূপকথা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, তাই বলে আপনি এভাবে ঠান্ডা হাত আমার পেটে লাগিয়ে দিবেন? উৎস বলল, ঘুম চেঞ্জ করে তারপর ঘুমাও। রূপকথা জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? উৎস বলে, 11টা। রূপকথা বলল, ও, বাসায় কখন এসেছি? উৎস বলে, একটু আগে। রূপকথা উৎসের দিকে তাকিয়ে বলল, বাহ, এর মধ্যে আপনি আবার চেঞ্জ করে নিয়েছেন। উৎস বলল, উঠো, তুমি এসব চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। রূপকথা বলল, আপাতত ঘুমাই, চেঞ্জ ফেঞ্জ যা করার সকালে করবো। একথা বলে রূপকথা আবারও ধপাস করে বিছানায় লুটে পড়ল। উৎস বলল, আরে, আবার শুয়ে পড়লো কেন? উঠো বলছি। রূপকথা কম্বলটা ভেতরে মুখ লুকিয়ে বলে, উঠবো না। কি করবেন আপনি? উৎস বলে, তেমন কিছু না, শুধু কয়েক টুকরো আইস কিউব এনে ব্লাউজের ভিতরে ঢুকিয়ে দেবো। মুহূর্তে রূপকথার সেদিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে ঘুমন্ত উৎসের পিঠে মাছের বরফ ঢেলে দিচ্ছিল। রূপকথা কম্পিউটারের ভেতর থেকে বলে উঠল, আপনি কিছু করতে পারবেন না আমার। উৎস বলে, তাই নাকি? রূপকথা বলে, জি তাই। উৎস বলে, ঠিক আছে, ঘুমাও। রূপকথা বলে, আপনি ঘুমাবেন না? উৎস বলে, লাইট নিভিয়ে আসছি। একথা বলে উৎস রুমের লাইট নিভিয়ে রূপকথার পাশে শুয়ে পড়ল। রূপকথা অন্যদিকে কাঁধ হয়ে শুয়েছিল। উৎসের কম্পটা ভেতরে ঢুকে বলল, কাছে এসো, একটু জড়িয়ে ধরে, ঠান্ডা লাগছে। উৎসের এমন আবদার রূপকথা ফেলতে পারল না। তাই একটু আগের কথা ভুলে 7-5 না ভেবে রূপকথা উল্টো ঘুরে উৎসের বুকে চলে গেল। উৎসের বুকে মাথা রাখলে রূপকথা মনে পড়ল, এটাই বুঝি তার একমাত্র ভরসাস্থল। উৎস দুহাত প্রসারিত করে রূপকথাকে গভীরভাবে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর রূপকথা হালকা চোখে হঠাৎ আস্তে আস্তে রূপকথার ব্লাউজের পিঠটা একটানে খুলে ফেলল। এরপর নিজের ঠান্ডা হাত জোড়া গলিয়ে রূপকথার ব্লাউজের পেটের ভিতরে পিঠে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে সজাগ হলো রূপকথা। উৎসর বুকে আর একটু গভীরভাবে আলিঙ্গন করে নাক মুখ কুচকে বলে, জায়েদ সাহেব, সুযোগের সদ্ব্যবহার করলেন তো, মনে থাকবে। উৎসর হাত অনেকক্ষণ ধরে রূপকথার পুরো পিঠ বিচরণ করছে। উৎসকে চুপ থাকতে দেখে রূপকথা বলে, কি হচ্ছে? কাতুকুতু লাগছে তো আমার। উৎস বলে, তাতে কি, আমার তো ভালো লাগছে। হাতটা আগে থেকে কিছুটা গরম হয়ে আছে। রূপকথা বলে, ভালো হচ্ছে না কিন্তু। উৎস রূপকথা পিঠ থেকে হাত বের করে বলল, হয়েছে, শান্তি, এবার ঘুমাও। রূপকথা উৎসের পক্ষে মুখ গুজে রেখে বলল, আপনি অনেক পেকে গেছেন। উৎস বলল, আমি পাকতে চাইনি, তুমি ফরমালিন দিয়ে জোর করে পাকিয়েছ আমায়। উৎস বলে, হ্যাঁ, সব আমার দোষ। উৎস বলে, তোমারই তো। রূপকথা বলে, ও আচ্ছা, ঠিক আছে, ভালো। এসব বলে রূপকথা উৎসের বুক থেকে সরে অন্য পাশে ঘুরে যেতে চাইল, তবে পারল না। উল্টে উৎসের নিজের হাত দুটো রূপকথার লতানো কোমর আর পেট জড়িয়ে ধরল। আরে, রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলে, ছাড়ুন, আর নাটক করতে হবে না। রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলে, ছাড়ুন, আর নাটক করতে হবে না। উৎস কোনো উত্তর না দিয়ে রূপকথাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এরপর তার গলায় মুখ গুজে বলে, রূপকথা আরও কিছু বলতে চেয়েছিল, তার আগে উৎসর করা এমন কাণ্ডে সে চুপ হয়ে গেল। সকাল সকাল রূপকথার ঘুম ভাঙতে সে নিজেকে উৎসর প্রশস্ত বুকে আবিষ্কার করলো। উৎস তার কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে। এসব আজ উৎসর আগে তার ঘুম ভেঙে গেছে। সে খুশি হলো। রূপকথা চুপচাপ কিছুক্ষণ উৎসর দিকে তাকিয়ে দেখলো তার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এরপর উৎসকে ছেড়ে উঠে বসলো। রূপকথার পরনে এখনো কাল রাতের সেই অফ হোয়াইট শাড়িটা। শাড়ির বেহাল অবস্থা দেখে রূপকথা বলে, ইয়াল্লা, আমার এত সুন্দর শাড়ি কেমন কুচকে, ধুর, চেঞ্জ করে ঘুমানো উচিত ছিল। বলেছিলাম কিন্তু শোনোনি। হঠাৎ উৎসের কণ্ঠে চমকালো রূপকথা, এই, আপনি কখন উঠলেন? উৎস এবার বালিশটা থেকে মাথাটা তুলে রূপকথার কোলে রাখলো। এরপর পেট থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তার মেয়েদিন লতানো পেটে মুখ গুজলো। বলল, সেই সকালে। পেটে উৎসর গরম নিঃশ্বাসেতে রূপকথা তলপেটে হাজারো প্রজাপতি উঠছে মনে হলো। উৎস ইদানিং তাকে নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করেছে, যে অনুভূতি আগে কখনো রূপকথা অনুভব করেনি।
উৎস বলল, আমার চুলে একটু হাত বুলিয়ে দিবে? জানো, আমার বুদ্ধি বয়সের পর থেকে কেউ আমার চুলে যত্ন করে হাত বুলিয়ে দেয় না। উৎসের এমন আবদারে মায়া হলো রূপকথায়। তাই তো উৎসের কথা শেষ হওয়ার আগে তার হাত চলে গেল উৎসের চুলে। অনেকটা সময় এভাবে কেটে যায়। রূপকথা কয়টা বাজে? উৎস বলল, আনুমানিক 11টা। রূপকথা বলে, কি বলেন? তাহলে এত অন্ধকার কেন? উৎস বলল, সত্য প্রবাহ চলছে তো তাই। রূপকথা জিজ্ঞেস করল, ও আচ্ছা, আপনি কয়টায় উঠেছেন? উৎস বলল, আমি সেই সকাল 8টায় উঠে প্রায় 2 ঘন্টা হেঁটেছি। এরপর তোমার পাশে এসে শুয়েছি। রূপকথা বলে, এত তাড়াতাড়ি উঠছেন অথচ ডাকলে না? উৎস বলল, ঘুমাচ্ছিল দেখে মায়া হচ্ছিল। রূপকথা বলল, তার মানে জেগে থাকলে মায়া লাগে না? উৎস বলল, তা কখন বললাম? রূপকথা বলল, ডিরেক্ট না বলে এনিয়ে বিনিয়ে ঠিকই বলছেন, বুঝেছি। উৎস বলল, তোমাকে বিয়ে করে বুঝেছি নারীর মন বুঝতে নিয়ামত, না বুঝলে কেয়ামত। রূপকথা বলল, তার মানে কি আমি আপনাকে অশান্তিতে রেখেছি? উৎস বলল, শুধু অশান্তি নয়, মানসিক টর্চারে রেখেছো। রূপকথা বলল, আর কিছু? উৎস বলল, না, আপাতত এইটুকু। রূপকথা বলল, আমি আমাকে সহজ সরল নরম স্বরূপে এভাবে বলছেন, মনে থাকবে। উৎস বলল, সিরিয়াসলি তুমি নরম সরম? রূপকথা ন্যাকা কান্না বলল, তা নয় তো কি। উৎস বলল, অনেক হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। দুপুরে আবারও সৌভিকের বাসায় যেতে হবে, ভুলে গেছে? রূপকথা বলল, না গেলে হয় না। উৎস বলল, টেবিল গিফট টিপ কেনা শেষে এখন জিজ্ঞাসা করছে না গেলে হয় না? রূপকথা বলল, আমার তো ইচ্ছে করছে না। উৎস বলল, এত কথা না বলে ওঠো। রূপকথা এবার বিরক্ত হয়ে বলল, কীভাবে উঠবো? আপনি যে কোলের উপর মটকা মেরে শুয়েছেন সেটা কি ভুলে গেছেন? উৎস রূপকথার কোল থেকে উঠে বলল, ও সরি, এবার যাও। রূপকথা চুলের হাতের খোপা থেকে ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে জিজ্ঞেস করলো, নাস্তা করছে? উৎস বলল, তোমাকে ছাড়া কখনো করি? রূপকথা দাঁড়িয়ে বলল, আহারে আমার বিলাভ হাজবেন্ড খন্দকার মুস্তাকটা রেও। উৎস বলে, কী বললে তুমি? রূপকথা বলল, বলছি আপনি আমার মোস্তাক, আমি আপনার তৃষা। উৎস জিজ্ঞেস করলো, এরা কারা? রূপকথা বলল, এরা আপনার আমার মতোই একটা সুইট কাপল। উৎস বলল, হঠাৎ ওদের কথা আসলো কেন? রূপকথা বলে, বারবার বলছি সোশ্যাল মিডিয়াটা একটু অ্যাক্টিভ হন। উৎস বলে, এত সময় নেই। রূপকথা বলে, তা থাকবে কেন? উৎস বিছানা থেকে ছেড়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নিজে যাবে নাকি আমি নিয়ে আসবো? কোনটা? রূপকথা বলল, যাচ্ছি তো। বলে রূপকথা আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। উৎস কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হেসে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর রূপকথা শাওয়ার নিয়ে রুমে এসে দেখে উৎস নেই। বুঝলো নিচে হয়তো আছে। তাই উৎসকে নিয়ে না ভেবে নিজের চুলগুলো শুকাতে লাগলো। এর মাঝে উৎস রুমে এসে দেখে রূপকথার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার, গলায় টাওয়াল ঝোলানো। পেছন থেকে রূপকথাকে দেখে কোনো অংশে স্কুল পড়ুয়ার বাচ্চার চেয়েও বড় লাগছে না। উৎস রূপকথার পেছনে গিয়ে দাঁড়িয়ে রূপকথাকে বলল, ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে? আমি চালাতে চাইলাম, পারলাম না। আমার কালকে জামা কাপড় হয়েই আছে। রূপকথা বলল, তোমাকে এত কাজ কে করতে বলছে? রূপকথা বলল, বারে, নিজের কাজ নিজে করব না? আপনিই তো নিজের কাজ নিজে করেন। উৎস বলল, সার্ভেন্ট নেই বলে এখন বড় বড় কথা বলছো? রূপকথা ধরা খেয়ে বলল, বেশি কথা বলেন আপনি। শাওয়ার নিতে বলছি যান, এখন বেশি ধরেছে। উৎস বলল, যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেল। রূপকথা চুল শুকিয়ে নিচে চলে গেল। এরপর কিচেনে গিয়ে দেখলো উৎস ফল কেটে রেখেছে, ডিম সিদ্ধ করে রেখেছে, ওটস বানিয়ে ঢাকা দিয়ে রেখেছে। রূপকথা জন্য গরম পানি করে রেখেছে। এসব দেখে রূপকথা অবাক হয়। আর মনে, সিরিয়াসলি এত সব উনি করছেন? পরক্ষণ বলে, হ্যাঁ, উনিই তো করছেন, বাসায় তো আর কেউ নেই যে অন্য কেউ করবে। রূপকথা আর কিছু না ভেবে খাবারগুলো ট্রেতে নিয়ে ওপরে চলে গেল। রূপকথা রুমে এসে খাবার ট্রেটা তার স্টাডি টেবিলে রাখলো। এরপর বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে আশা বেগমকে ভিডিও কল দিল। কল রিসিভ হতে রূপকথা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওপাশ থেকে আশা বেগম বলল, আমি ভালো আছি, কিন্তু শীতে অবস্থা খারাপ। তুমি ভালো আছো? রূপকথা বিছানা থেকে হেলান দিয়ে বসে বলল, ভালো আছি। এখানেও আজকে সত্যি প্রভাব চলছে। বাবা কোথায়? ভালো আছেন? আশা বেগম বলল, বাবা কোথায় যেন গেল। উৎসব কই, কেমন আছো? রূপকথা বলল, আছে ভালো, শাওয়ার নিচ্ছে। আশা বেগম জিজ্ঞেস করলো, দাওয়াত কখন যাবে? রূপকথা বলে, একটু পরে যাব। আমার তো যেতে ইচ্ছা করছে না মা। আশা বেগম বলে, ইচ্ছে না করলে যাও, না গেলে সবই কষ্ট পাবে। রূপকথা বলে, এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে কার ইচ্ছা করে? আয়শা বেগম বলল, তা তো করে না, জানি। আচ্ছা শোনো, যে ঠান্ডা পড়ছে, এখানে আসার সময় মনে করে
সোয়েটার, শাল, হাত মোজা, পা মোজা সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আসবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। রূপকথা বলল, আচ্ছা। আশা বেগম বলল, ঠিক আছে, রেডি হয়ে নাও, এমনিতে অনেক বেলা হয়েছে। এরপরে আয়েশা বেগম কল কেটে দিল। রূপকথা মোবাইল রেখে বিছানা থেকে নামতে উৎস ওয়াশরুমে ঢুকে বেরিয়ে এসছে। তারপর শুধু একটা টাওয়াল আর হাতে তার রূপকথার ভেজা কাপড়গুলো। রূপকথা অবাক হয়ে বলল, আপনি নিজে হাতে কাপড় ধুয়েছেন? উৎস বলল, ধুয়েছি, তাতে কি? রূপকথা জিজ্ঞেস করলো, ওয়াশিং মেশিন কি সত্যি নষ্ট হয়েছে? উৎস বলল, তাই তো দেখলাম। রূপকথা বলল, নিজে কাপড় ধুয়েছেন ভালো কথা, কিন্তু আমার কাপড় ধুতে গেলেন কেন? ওসব বিরক্ত হলো, ব্যালকনির দিকে হাঁটা ধরে বলল, তাতে কি? বেশি কথা বলো তুমি। উৎস তার কাপড় ধুয়েছে ভেবে লজ্জায় মেয়ে গেল। রূপকথা মনে মনে বলল, ধুর বাল, কেন যে কাপড়গুলো রেখে আসতে গেলাম, সব ধুয়ে নিয়েছে। ছি ছি ছি। উৎস কাপড়গুলো মেলে দিয়ে বলল, ছি ছি না, নাস্তা করতে যাও, আমি আসছি। রূপকথা আরেক দফা অবাক হলো, বলল, নিঘাত আপনি জ্যোতিষবিদ্যা জানেন। উৎস বলল, এর পাশাপাশি আরও অনেক কিছু জানি। রূপকথা বলল, বেশি পেকেও কিছু। উৎস রুমে এসে বলল, নাস্তা করবে, চলো, খিদে লেগেছে। রূপকথা স্টাডি টেবিলের দিকে আঙুল তুলে, নিচে যাওয়া লাগবে না, ওই দিকে দেখুন। উৎস সেদিকে তাকে বলল, বাহ, সংসারমুখী হয়েছে দেখছি। তোমার এত পরিবর্তন দেখে আমার কি ইচ্ছে করছে জানো? রূপকথা জিজ্ঞেস করলো, কি? উৎস বলল, বাসার সব সার্ভেন্টকে বাদ দিয়ে তোমাকে সংসারে মনোনিবেশ করে। রূপকথা বলল, ক্ষমা করা যায় না। উৎস বলল, পরে ভেবে দেখবো, আগে খেয়ে নিই। রূপকথা লাজুক দৃষ্টিতে বলল, খাবেন ঠিকই, কিন্তু তার আগে প্লিজ আপনি কিছু একটা পরে নিন, আমার লজ্জা লাগছে। উৎস চায় না রূপকথাকে কোনো প্রকার বিব্রতে ফেলতে, তাই বলল, তাহলে তুমি খাওয়া শুরু করো, আমি রেডি হয়ে নিই। রূপকথা বলল, খেয়ে তারপর রেডি হন। উৎস গেঞ্জি চেঞ্জ করলো, এরপর আলমারি থেকে একটা সাদা আড়ঙের পাঞ্জাবি ওকে গায়ে জড়িয়ে নিল, তারপর একটা সাদা পায়জামা বের করে নিল। রূপকথা না খেয়ে চুপচাপ উৎসকে দেখছে। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? লজ্জা লাগছে আমার তো। রূপকথা বললেন, নাটকের শেষ নেই, বেটা মানুষের আবার এত কিসের লজ্জা? উৎস রূপকথার পাশে বসে বলল, পুরুষ বললে কি আমার লজ্জা থাকতে নেই? রূপকথা মুখে ঠোঁটে হাসি টেনে বলল, কেন থাকবে না? আমার সামনে কিসের এত লজ্জা? উৎস বলল, ভণ্ডামি বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও। এরপর আর কেউ কোনো কথা বলল না, দুজনে চুপচাপ খাওয়া করলো। রূপকথা খাওয়া শেষ করে আলমারি থেকে একটা পার্পেল জর্জেট কালার শাড়ি বের করলো, যেটা পরে পাথর বসানো ছিল। রূপকথা হাতে এত ভারী শাড়ি দেখে উৎস জিজ্ঞেস করলো, এত ভারী শাড়ি সামলাতে পারবো? রূপকথা, না পারলে আপনি আছেন তো, শাড়ি কুচি ধরবেন, দেখতে সুন্দর লাগবে, সবাই হাজব্যান্ড ম্যাটেরিয়াল বলবে। উৎস বলে, হয়েছে, আর কথা না বলে রেডি হয় না, এত লেট করে যাচ্ছি, সৌভিক তো আমাদের বাসায় ঢুকতে দিবে না। রূপকথা বলল, না ঢুকতে দিলে আলহামদুলিল্লাহ, দরজা থেকে চলে আসবো। উৎস কিছু না বলে ডিভাইনিকে বসলো। রূপকথা শাড়ি, ব্লাউজ, পেডিকোট নিয়ে ড্রেসিং রুমে চলে গেল। রূপকথা শাড়ি পরে উৎসের সামনে এসে দাঁড়ালো, বলল, এমন বেজ্জতি শাড়ি আর বাপের জন্মে কিনবো না। ওসব মোবাইলে স্ক্রিনে কিছু একটা খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখছিল। এমন সময় রূপকথার আগমনে তার দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, কী হয়েছে? রূপকথা বলল, শাড়ি জায়গা মতো থাকছে না। উৎস বলল, খুলে ফেলো। রূপকথা ভরকালো, বলল, মানে? উৎস বলল, শাড়ি খুলে ফেলতে বলছি। রূপকথা বলল, খুলে ফেলবো কেন? উৎস বলল, মাথা মোটা, শাড়ি খুললে অন্য একটা পরতে বলছি। রূপকথা বলল, আপনি আমাকে মাথা মোটা বললেন কেন? উৎস বলল, তো বলবো না, এত উল্টোপাল্টা চিন্তা করো কেন? রূপকথা বলল, নিজে তো অর্ধেক কথা বলেন। উৎস বলল, অর্ধেক কথা বললাম, পুরোটাই তো বলছি, তুমি বোঝো নেই, সেটা কি আমার দোষ? রূপকথা বলল, আপনি এভাবে কথা বলছেন কেন আমার সঙ্গে? উৎস বলল, আচ্ছা আর বলবো না, এবার রেডি হয়ে নাও প্লিজ। রূপকথা কিছু না বলে চুপচাপ শাড়ির পিন মেরে মুখে হালকা মেকআপ করে নিল। এরপর হালকা কিছু জুয়েলারি পরে লাল শাল জড়িয়ে হাতে পার্সেল আর মোবাইল নিয়ে উৎসকে রেখে নিচে চলে গেল। রূপকথা চলে যাওয়ার দিকে তাকিয়ে উৎস বলল, আল্লাহ, এত বছর পর যাও একটা বউ দিল, তাও মাথার তার ছেঁড়া। এই কথা বলে রূপকথার পেছনে হাঁটা দিল। গাড়িতে পাশাপাশি দুজনে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। উৎস একটা জায়গায় গাড়ি থেমে বলল, তুমি বসো, আমি আসছি। এ কথা বলে উৎস গাড়ি থেকে বের হয়ে ফুলকলিতে ঢুকলো। এরপর সৌভিকদের জন্য নানা রকম খাবার কিনে নিল। অনেক বছর পর সৌভিকের বাসা যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। প্রণয় সুধা পর্ব 7, পুরো গল্প প্লেলিস্ট।